নমস্কার বন্ধুরা, আমি দেব। আমি আবার চলে এলাম পূর্ণভূমি উত্তরাখণ্ডের আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি পঞ্চকেদারের একটি কেদার মধ্য মহেশ্বরের গল্প নিয়ে। উত্তরাখণ্ড হলো একটা পবিত্র ভূমি এবং ভ্রমণ পিপাসু বাঙালিদের ক্ষেত্রে এই জায়গা সত্যি খুব লোভনীয়। বারবার মন চায় বাঙালিদের এই জায়গায় যেতে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি কলকাতা থেকে হরিদ্বার এবং হরিদ্বার থেকে মধ্য মহেশ্বর কীভাবে যাবেন, কত খরচা, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস তুলে ধরব। যারা গেছেন তাদের তো স্মৃতি জাগ্রত হবেই, কিন্তু যারা যাননি এখনো পর্যন্ত তাদের অনেক সুবিধা হবে এই ভিডিওটি পুরোপুরি দেখলে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তথ্যটি দেখুন। এর সাথে আমি কিছু পৌরাণিক কাহিনীও শোনাবো পঞ্চকেদার সম্বন্ধে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা 6 জন অফিস কলিগ ঠিক করেছিলাম জাস্ট বর্ষাটা পার করে সেপ্টেম্বর বা অক্টোবর করে এই মধ্য মহেশ্বর ভ্রমণে যাব। তো সেই মতোই আমরা টিকিট কেটে রেখেছিলাম। সেই মতোই হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার কুম্ভ এক্সপ্রেসে টিকিট কেটে রেখেছিলাম। তো সেই মতোই আমরা 27শে অক্টোবর হাওড়া থেকে যাত্রা শুরু করি। এই ট্রেনটি দুপুর 1টার সময় ছাড়ে এবং হরিদ্বারে পরের দিন বিকেল 4টের সময় পৌঁছে যায়। কিন্তু আমাদের একটা অসুবিধা হয়েছিল, তখন লাইনের কাজ চলাতে এটা বিহার হয়ে ঘুরে যাচ্ছিল, তো যার জন্য কিছুটা ট্রেন ডিলে হয়েছিল। তবে অবশ্যই হরিদ্বারে কিন্তু আমরা কালীকমলির গেস্ট হাউস বুক করে রেখেছিলাম। আপনারা পারলে কালীকমলির গেস্ট হাউস বুক করে রাখবেন, যেখানে এসি রুম 4 জনা থাকা যাবে, এরকম 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা পরের দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে সোজা বাস ধরে দেবপ্রয়াগ হয়ে রুদ্রপ্রয়াগে গিয়ে থামি, কেননা তারপরে আর বাস যায় না। তো বাস না পেয়ে আমরা একটা ট্রেকার করে সেখান থেকে পৌঁছে যাই উখিমঠ। এই উখিমঠ থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা রাশিগ্রামে পৌঁছে যাই। রাশিগ্রামে যেতে আমাদের সময় লেগেছিল ওই উখিমঠ থেকে 40 মিনিট, আর হরিদ্বার থেকে আমরা টোটাল উখিমঠ পর্যন্ত যেতে 7.5 ঘন্টার উপর সময় লেগেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা রাশিগ্রাম থেকে মদমহেশ্বরে যাওয়ার যে মার্গ, সেই মার্গের কাছে এসে পৌঁছে গেছি এবং এই যে নির্দেশ করা আছে এইখান থেকেই ট্রেক শুরু হয়। আমরা এখন মদমহেশ্বরের পথে, প্রচণ্ড খাড়াই রাস্তা, ভয়ানক রাস্তার অবস্থা, খুব সাবধানে আমরা অবলম্বন করে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর এরকম কঠিন জার্নি আমাদের লাইফে ফার্স্ট টাইম, দারুণ অভিজ্ঞতা। এই বিলেদা রেডবিট রাস্তা, খুব কঠিন রাস্তা, খুব কঠিন রাস্তা। জানি না পারবো কিনা আমরা কমপ্লিট করতে। পারবো, মনে সাহস আছে, একদম উচ্ছ্বাস, আশা ভরসা নিয়ে আসছি বোম বলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমাদের 5 সঙ্গীকে নিয়ে আমি এগিয়ে চলেছি এই দুর্গম পথ দিয়ে। প্রথম দিকে প্রচণ্ড ঢালু রাস্তা এবং রাস্তা প্রচণ্ড এবড়ো খেবড়েও ছিল, যার জন্য আমাদের নিচে নামতে খুবই প্রবলেম হচ্ছিল, বারবার হোঁচট খাচ্ছিলাম। তবে এসবই নিমিত্ত মাত্র এই প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের কাছে। বন্ধুরা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 14.5 কিলোমিটার মদমহেশ্বর। তবে 14.5 কিলোমিটার লেখা থাকলেও আমরা কিন্তু প্রায় 18 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম, কারণ একটা ব্রিজ ভেঙে পড়েছিল। আমাদের অন্য দিক দিয়ে রুট চেঞ্জ করে যেতে হয়েছিল। একদম শান্ত পরিবেশ, পাশ দিয়ে আমাদের মধুগঙ্গা বয়ে গেছে, এক অপূর্ব সৌন্দর্য। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক
আর মাঝে মধ্যে বড় বড় গিরগিটির দেখা। রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, জনহীন নেই, সুন্দর রাস্তা। অপূর্ব লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। কখনো খাড়াই, কখনো আবার ঢালু পথ বেয়ে আমরা নেমে চলেছিলাম। আমাদের রাশিগ্রাম পৌঁছাতে প্রায় বিকেল 3টে বেজে গেছিল, যার জন্য আমরা এই ট্রেকটা একটু দেরিতেই শুরু করেছিলাম। তো আমাদের একদিনে এই ট্রেকটা কমপ্লিট করা সম্ভবপর হয়নি। আমাদের কোনো একটা গ্রামে মাঝরাতে থাকতে হতো। ওখানকার লোকাল পাবলিক আমাদেরকে বলেছিল গন্টার গ্রামে থেকে যেতে রাত্রিরে। তো আমরা সেই গন্টার গ্রামে রাত্রিরে থাকার মতো করেই ধীরে ধীরে পথ চলতে শুরু করেছিলাম। পাশেই মধুগঙ্গার স্রোতের আওয়াজ অপূর্ব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মধুগঙ্গা কিন্তু একদম পুরো মধ্যমহেশ্বর থেকেই বয়ে আসছে। রাস্তায় কিছু অন্য পর্যটকদের সঙ্গেও দেখা হয়েছিল। মাঝে অল্প একটু বৃষ্টিও দেখা মিলেছিল। कहीं तो दिल में यादों की एक सूली दड़ जाती है, कहीं कोई तस्वीर बहुत ही धुंधली पड़ जाती है, कोई नई दुनिया के नए रंगों में खुश रहता है, कोई सब कुछ पाकर भी ये मन ही मन कहता है। कहने को साथ अपने एक दुनिया चलती है, पर चुपके इस दिल में तन्हाई पलती है। बस याद साथ है, तेरी याद साथ है, तेरी याद साथ है, तेरी याद साथ है। আমরা যে ওয়াটারফলসটা পেরিয়ে এলাম সেটা নামটা আমরা জানতে পারিনি। একটা অজানা নাম করা ওয়াটারফলস, এবং এই রাস্তায় যেতে যেতে সারিবদ্ধ শুধু পাইন গাছ, অপূর্ব লাগছিল। মধুগঙ্গা নদীকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। যত এগিয়ে যাচ্ছিলাম উচ্চতা তত বাড়ছিল এবং শারীরিক কষ্ট ধীরে ধীরে বাড়তে চলেছিল। একটু রেস্ট নেওয়ার জন্য জায়গা খুঁজছিলাম, ভাবছিলাম একটু যদি চা কোথাও পাওয়া যায়। এই দেখতে দেখতে আমরা গন্টার গ্রামে এসে পৌঁছে যাই। আমরা এখন গন্টার গ্রামে এই এসে পৌঁছালাম। এখন 5টা 5 বাজে। আমার টিমের সদস্যরা সব বিলেদা এদিকে এই গন্টার গ্রাম একটা ছোট্ট গ্রাম, যেখানে কয়েকটা গুটি কয়েক বাড়ি রয়েছে, যেখানে জল খাবার থেকে আরম্ভ করে রাত্রিরে থাকার ব্যবস্থাও করা আছে। অদ্ভুত লাগলো, এদের সমস্ত সবজি কোনো বাইরে থেকে নিয়ে আসতে হয় না, এরা এখানেই লাগায়। তো যাই হোক বন্ধুরা, আমরা কিছুক্ষণ জিরিয়ে আবার পথে চলতে শুরু করলাম, কারণ আমরা যতটা সম্ভব ভেবেছিলাম যে রাস্তায় এগিয়ে গিয়ে নাইট হল্ট করব। দেখা যাক কত দূর গিয়ে আমরা পৌঁছতে পারছি। আমার জীবনে প্রথম এত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে ট্রেক করতে যাওয়া। মাঝে মধ্যেই আমরা ফটো সেশন করছিলাম, এত সুন্দর পরিবেশ।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বলতে বলতে আমরা এই ভাঙা পুলের কথা বলছিলাম। ওই ভাঙা পুলের পাশেই একটা অস্থায়ী পুলের ব্যবস্থা করা হয়েছিল। সেই পুল দিয়েই আমরা নদী পেরিয়ে এগিয়ে চললাম। যেতে যেতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছিল, সূর্য প্রায় ডোবার মুখী। তো এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, তাই বেশ কিছু ছবি তুলে রাখলাম। বন্ধুরা, স্মৃতি তো কথা বলে। হয়তো আজ থেকে 10 বছর বা 20 বছর পর আর কোথাও বেরিয়ে যেতে পারবো না, কিন্তু এই ছবিগুলোই যেন প্রত্যেকটা মুহূর্তের কথা আমাদের মনে করিয়ে দিয়ে যাবে, তাই না? আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদেরকে কিন্তু অতি অবশ্যই এই মধ্য মহেশ্বরে একবার না একবার আসতেই হবে। এত অপূর্ব সৌন্দর্য কোথাও পাবেন না, একমাত্র ভোলেনাথের কাছেই পাওয়া যাবে। প্রত্যেকটা মুহূর্তকেই আমরা ক্যামেরা বন্দি করে চলেছিলাম। এত ছবি হয়তো দেওয়া সম্ভব নয়, তবু প্রত্যেকটা ছবি আজও চোখের সামনে ভেসে উঠছে। সময় গড়িয়ে প্রায় সন্ধে নেমে আসছিল। আমাদের এক পর্যটক বললেন যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপার বান্টলিতে পৌঁছে যান, কেননা সেখান থেকে পরের দিন যাত্রা শুরু করবেন। এরপর আর দেরি হলে হয়তো রুম পাওয়া যাবে না। এই খাড়াই পথ দিয়ে উঠতে উঠতে সত্যি বন্ধুরা, হাঁপিয়ে যেরকম পড়েছিলাম, সেরকম চোখের সামনে এত অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চোখে যেন অবিরাম দেখেই চলেছিল। বন্ধুরা, এত কষ্ট করে আসা শুধুমাত্র তো এই সুন্দর অপরূপ দৃশ্য দেখার জন্যই। আমরা সেদিনকে রাত্রে এই আপার বান্টলিতে এই হোমস্টেতেই ছিলাম। নামটা ছিল সারাংস হোমস্টে। বন্ধুরা, হোমস্টের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এখন মধুমস্তের দিকে রাত্রে কাটিয়েছিলাম আপার বান্টলিতে। আপার বান্টলিতে রাত্রি কাটানোর পর আজকে সকাল থেকে ট্রেক আবার শুরু করেছি। এখন আমরা নানুরের দিকে যাচ্ছি। রাস্তা প্রচণ্ড প্রচণ্ড খাড়াই, উঠতে বেশ কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই হচ্ছে তার ছবি, আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই রাস্তা যত উপরের দিকে যাচ্ছি ততই খাড়াই এবং উঠতে বেশ কষ্ট হচ্ছিল। নর্মালি আমরা সমতলে থাকি, তো পাহাড়ে ওঠা আমাদের কাছে একটুখানি কষ্টের তো অবশ্যই। তবে এক্ষেত্রে আপনাদের কর্পূর অনেকটাই সাহায্য করতে পারে। যদি কর্পূর সঙ্গে নিয়ে যান, মাঝে মধ্যে তার গন্ধ মিলে পড়েও এই যে ওঠার যে কষ্টটা অতটা বোঝা যায় না। আমরা কিন্তু মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য তো দেখছিলামই, তার সঙ্গেও যেন একটু জিরিয়ে নিচ্ছিলাম। আর পাহাড়ের সকাল সত্যি দারুণ দারুণ, সেই মনোমুগ্ধকর দৃশ্য এবং পরিবেশ। আমরা কথা বলতে বলতে এবং উপরের দিকে উঠতে উঠতে আমরা কোন ছুটিতে চলে আসি। সেখানে এসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এখানে বেশ কিছু বাঙালি পর্যটক ভাইদের সঙ্গেও পরিচয় হয়, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসছে, যদিও সংখ্যা অনেকটাই কম ছিল।
বন্ধুরা, সবশেষে আমাদের ডেস্টিনেশন সেই দেবাদিদেব মহাদেব মধ্য মহেশ্বরের মন্দির। আমরা এখানে পৌঁছাতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছিল। ভোর 5টায় আমরা বেরিয়েছিলাম, আর এখানে এসে পৌঁছাতে 3টে বেজে গেছিল। তবে আমাদেরই ব্যাচের 2জন আগে পৌঁছে গেছিল সেখানে প্রায় 1:30-2 নাগাদ। তো এটা একদিক দিয়ে ভালোই হয়েছিল, কারণ মধ্য মহেশ্বরে রুমের সংখ্যা খুব কম। হোমস্টে এখানে বেশিরভাগই সব হোমস্টে। তো এখানে যারা আগে এসে পৌঁছাবে তারাই আগে প্রবেশ করতে পারবে। তো এরকম আমাদের 2 বন্ধু আগে চলে আসাতে তারা আগে থেকে এসে রুম বুক করে নিয়েছিল। পরে আমরা যে সময় পৌঁছালাম সেই সময় গিয়ে দেখি সেদিনকে আর একটাও হোমস্টে ফাঁকা নেই, পুরো ভর্তি হয়ে গিয়েছিল। তো আপনারা বন্ধুরা গেলে অবশ্যই একটু আগে পৌঁছাবার চেষ্টা করবেন, যাতে হোমস্টেগুলোতে থাকতে পারেন। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে বাঁদিকের যে টালির একটা ঘর, এইখানেই আমরা রাত্রি কাটিয়েছিলাম, এবং এখানেই হোমস্টের সঙ্গেই ইনক্লুড খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকে, এবং এখান থেকেই পুজোর সামগ্রীও নিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা, একটা জিনিস না বললেই নয়, শেষ 2.5 কিলোমিটার মানে কুন্টুটি থেকে মধ্য মহেশ্বর পর্যন্ত রাস্তা কিন্তু খুবই খারাপ এবং প্রচুর খাড়াই, যার জন্য আমাদের এই শেষ 2.5 কিলোমিটার আসতে অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। মাঝে মধ্যেই আমাদের রেস্ট নিয়ে নিয়ে আসতে হয়েছিল। আপনারাও সেই হিসেব মতোই আপনারা আসবেন কিন্তু। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমবারের মতো মধ্য মহেশ্বরের এই সুন্দর এবং অদ্ভুত মন্দিরের দর্শন করাই। পুরাণে কথিত আছে এখানে মহাদেবের মধ্যভাগ পাওয়া গিয়েছিল। বন্ধুরা, স্কন্দপুরাণ থেকে যেটুকু জানা যায় সেখানে বলা হয়েছে যে পঞ্চ পাণ্ডবেরা মহাভারতের যুদ্ধের পর ভাতৃ হত্যার যে দায়, সেই দায় বা পাপকে কিন্তু মহাদেব পঞ্চপাণ্ডবদের উপর প্রচণ্ড ক্রুদ্ধ থাকায় উনি ওনাদেরকে দর্শন দিতে চাইছিলেন না। সেই কারণবশতই তিনি নন্দী রূপে ধারণ করেছিলেন। এই নন্দী রূপেরই ভিন্ন ভিন্ন অংশ এক এক জায়গায় দেখা গিয়েছিল। এই 5টি জায়গাকেই আজ পঞ্চকেদার নামে চিহ্নিত করা হয়েছে। 1 হচ্ছে কেদারনাথ, 2 হচ্ছে মধ্য-মহেশ্বর, 3 হচ্ছে রুদ্রনাথ, 4 হচ্ছে কল্পেশ্বর, আর একটা হচ্ছে তুঙ্গনাথ। এই 5 জায়গায় শিবের শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গ আমরা দেখতে পাই বা এখানে পুজো হয়ে থাকে। কালের প্রভাবে এই পঞ্চকেদারই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল, কিন্তু পরবর্তী সময়ে শঙ্করাচার্য এই প্রত্যেকটি জায়গাকে চিহ্নিত করে থাকেন, এবং আজ এই সমস্ত জায়গাতেই পুজো হয়। তাই বন্ধুরা, এই সমস্ত জায়গা অবশ্যই দর্শন করতে আসবেন। আমরা 3টে থেকে 3:30-এর মধ্যে সেই হোমস্টেতে ঢুকে আমরা স্নান করে নিয়েছিলাম, কারণ সেদিনকে সন্ধেবেলাতেই পুজো দেওয়ার আমাদের পরিকল্পনা ছিল। বিকেলের পর থেকেই এখানে চারিদিকে এত কুয়াশা ছেয়ে যায় যে কিচ্ছু দেখা যায় না, এবং ঠান্ডাও রীতিমতো প্রচণ্ড নিচের দিকে নামতে শুরু করে। তবে একটা খুব বাজে খবর আছে, এখানে কিন্তু কোনো রকম ফোনের টাওয়ার পাওয়া যায় না, এবং ইলেকট্রিক সাপ্লাইও নেই। এখানে শুধুমাত্র সোলার সিস্টেমে লাইট চলে। বন্ধুরা, পেছনের দিকে দেখতে পাচ্ছেন মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা উঠে গেছে। এই রাস্তাটাই কিন্তু উপরের দিকে পুরো মধ্য মহেশ্বরের রাস্তা। আমরা আগামীকাল ভোরবেলায় পুরো মধ্য মহেশ্বর যাব। স্নান করে দুপুরের খাবার খেয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। বহু বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের চারিধারে অসংখ্য ছোট ছোট মন্দির করা আছে, এবং তার সঙ্গে একটি কুণ্ডুও করা আছে। মহাদেবের ভক্তি এবং সুন্দর পরিবেশ যেন এক অপূর্ব মেলবন্ধন। কথিত আছে পঞ্চ পাণ্ডব দ্বারা নির্মিত এই মন্দিরগুলির
মধ্যে যখন পঞ্চপাণ্ডব আসতেন তখন এখানেই নাকি স্নান করতেন। এগুলো সবই স্কন্দ পুরাণে বর্ণিত আছে। পেছনের দিকে মা পার্বতীরও একটি মন্দির ছিল। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। আমরাও পুজোর সামগ্রী জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়লাম। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকেই পুজোর সামগ্রীর জন্য 150 টাকা নিয়েছিল পুজোর থালি। অপূর্ব লাগছিল সন্ধ্যাবেলায়। ছবিতে মন্দিরের পূজারীদের দেখছেন। পুজো দেওয়ার পর আমরা বেশি দেরি না করে সেখানেই রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা রাত্রে। এরপর বন্ধুরা ভোর 4টের সময় পরের দিন সকালে উঠে পড়ি এবং আমাদের উঠতে হয়েছিল 1.5 থেকে 2 কিলোমিটার বুড়ো মধ্যমহেশ্বর পৌঁছাতে। সময় 30 থেকে 40 মিনিট লেগেছিল। আমরা বুড়ো মধ্যমহেশ্বরের কাছে বুড়ো মধ্যমহেশ্বরে উঠেছি। বুড়ো মধ্যমহেশ্বরের কাছে এসেছি, আমরা সবাই একসাথে এসেছি। সূর্য উঠবে আর কিছুক্ষণ পরেই। দিব্যদুদা একদম হনুমান টুপি পরে এক্স্যাক্ট লোকেরা দাঁড়িয়ে গেছে। এই বুড়ো মধ্যমহেশ্বরে উঠতে আমাদের সময় লেগেছিল 30 থেকে 40 মিনিট এবং এইখানেই 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন চৌখম্বা পিক। এত কাছে চৌখম্বাকে একমাত্র বুড়ো মধ্যমহেশ্বর থেকেই দেখা যায়। এক অপূর্ব দৃশ্য। এখানে এসে না দেখলে ছবিতে বা ভিডিওতে বোঝাতে পারবো না যে কীরকম দৃশ্য। শুধু দাঁড়িয়ে চুপ করে উপভোগ করছিলাম চৌখম্বার পিকটাকে। সত্যি পাহাড় যেন বড়ই শান্ত, বড়ই মাধুর্য। দেখতে দেখতেই সূর্যের আলো আরো তীব্র থেকে তীব্রতর হয়ে গেল। বন্ধুরা, উপরে একটা ছোট্ট ঝিল আছে। যদিও আগস্ট মাসের পরে গেলে কিছুটা বৃষ্টির জল ওখানে পাওয়া যায়, পরে হয়তো নাও থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই এখানে যাওয়া, তাহলে চৌখাম্বার প্রতিচ্ছবি দেখতে পাবেন। অনেক স্মৃতিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এবার নিচে নামার পালা, কারণ আমাদেরকে ওই দিনকেই পুরো 18.5 কিলোমিটার ট্রেক কমপ্লিট করে পুনরায় উকি মঠে পৌঁছাতে হতো। শহর অঞ্চলে থাকা মানুষদের কাছে এই সমস্ত জায়গা যেন স্বর্গের থেকে কিছুটা কম নয়। দারুণ দারুণ এই দৃশ্য। বন্ধুরা, সমস্ত স্মৃতি চিরস্থায়ীভাবে রাখার জন্য ছবি বা ভিডিওই একমাত্র আমাদের কাছে রাস্তা। বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, বিশেষ করে যারা বাঙালি, এবং ভিডিওটি কেমন হলো একটু জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে উত্তরাখণ্ডের এরকম পঞ্চকেদারের আরও ভিডিও নিয়ে আমি ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।